হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবারস্পোর্ট 20-তে আমরা যে সিরিজটা শুরু করেছি, চলো এটার দ্বিতীয় এপিসোডে আমরা চলে যাই। আর এখানে একটা বিষয় লক্ষ্য, আমরা অনেক পজিটিভ কমেন্ট পেয়েছি, হয়তো ভিউ কম পেয়েছে কারণ মাঝখানে সাইবারস্পোর্ট 20 বেশ কিছুদিনের জন্য বন্ধ ছিল, কিন্তু আশা করছি কয়েকদিনের মধ্যেই ভিউ ঠিক হয়ে যাবে। আমাদের মিনিমাম 50,000 ভিউ পেলে আমরা খুশি আর কি। তো যাই হোক, কথা না বেরিয়ে আমরা সিরিজের 2 নম্বর এপিসোডে চলে যাব। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই একটা ছোট বাচ্চা একটা স্কুলের ফাংশনে ডান্স করছিল, আর এই বাচ্চাটা আর কেউ নয়, সেটা আমাদের দোহেই আর কি, হেই। আর এই ছোট বাচ্চাটির সুন্দর মুহূর্ত ক্যাপচার করার জন্য তার মা একটা ফোল্ডিং মোবাইল নিয়ে ভিডিও রেকর্ড করছিল, কিন্তু তখনই একটা কল আসে, আর তখন সে জানতে পারে যে তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। আর ওই আনন্দের মুহূর্তটা ওদের পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর এই জিনিসটা আমার লাইফের সাথে পুরো মিলে যায়, কারণ 2006 সালে আমরা পারিবারিকভাবে অনুষ্ঠানের মধ্যে আনন্দ করছিলাম একটা সুন্নতে খাতনার, কিন্তু আমার আব্বু কাজের চাপের কারণে ঢাকা থেকে সেই অনুষ্ঠানে জয়েন করতে পারেনি। কিন্তু ওই মুহূর্তেই কল আসে যে আমার আব্বুর প্যারালাইজড হয়ে গিয়েছে এবং তাকে ঘর ভেঙে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। তো এই সিচুয়েশনটা আমি নিজের সাথে রিলেট করতে পারছি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই হের পুরো পরিবার তার বাবার শেষ কার্যের সামনে বসেছিল। আর প্রথম এপিসোডে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে হের যে ভাইটা রয়েছে সেটা হের বড় ভাই নয়, সেটা হের ছোট ভাই। আর এরপর কাহিনী কেটে যে আমরা পরের কাহিনী দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই হেই শুয়েছিল আর হঠাৎ করে তার ঘুম ভাঙে, আর সে তার মাকে নিজের কাছে দেখতে পায় না। আর ওই মুহূর্তে সে খুবই ছোট একটা মেয়ে ছিল, আর তাছাড়া ওই সময় সে মা ছাড়া কিছুই বুঝতো না। আর সে জানালার কাছে গিয়ে মাকে ডাকতে শুরু করে আর অনেক ভয় পেয়ে যায়। আর তখনই হঠাৎ করে হের ঘুম ভেঙে যায়। তো এর মানে সবকিছু দুঃস্বপ্ন ছিল। আর তখনই ওর পাশের রুম থেকে ওর মা দৌড়ে আসে এবং বলে, কি হয়েছে তোর? আর তখন হেই তার মায়ের হাতে মিট বল বা মাংসের বল দেখতে পায়। তো এটা দেখে হেই তার মায়ের উপর রেগে যায়, কারণ অনেকদিন ধরে ওদের বাড়ির কারেন্ট বিল দেওয়া হয় না, আর ও অনেক কষ্ট করে টাকা জমি ওর মাকে কারেন্ট বিল দেওয়ার জন্য টাকা দিয়েছিল, কিন্তু ওর মা করেছে কি সেই টাকা দিয়ে মাংস কিনে এনেছে। তো ওর মা তখন বলে, কি বলবো, আমার অনেকদিন ধরে মাংস খেতে ইচ্ছে করছিল, তাই মাংসটা আমি কিনেছি। তো এটা শুনে হেই অনেক চিন্তিত হয়ে পড়ে। আর এটা দেখে আমাদের মনে হয় যে দক্ষিণ কোরিয়ার মানে আমরা অনেক ধনী দেশ মনে করি, আমেরিকা মানে অনেক ধনী দেশ মনে করি, কিন্তু সব দেশেই কিন্তু সমস্যা রয়েছে। মানে দেখো, একটা মাংস কেনার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের যেমন অনেকের নেই, ওদের দেশেরও অনেকেরই নেই আর কি। আর আরেকটা কারণ হচ্ছে উন্নত দেশে বসবাস করারও বেশি কষ্টকর, ওই দেশের ভাড়া বেশি, খাদ্যের দাম বেশি, স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হয়। তো ওদের দেখা যায় আমরা যেখানে 10,000 টাকা ইনকাম করে যেভাবে চলতে পারি, ওরা 1 লাখ টাকা ইনকাম করেও সেভাবে চলতে পারে না। তো যাই হোক, এটা দেখার পরে হে অনেক চিন্তিত হইতে পারে, আর তখনই ওর অতিরিক্ত টেনশনে নাক থেকে রক্ত পড়তে লাগে, আর আমরা বুঝতে পারি হের কোনো সমস্যা থাকতে পারে। আর এরপর কাহিনী কাট হয়ে আগের এপিসোডের ওই কাহিনীতে যায়, যেখানে সানহো শুনেছিল যে এই বছরের শেষে নাকি এই টিমের কেউ একজন মারা যাবে। আর সানহো তখন জাংহুকে জিজ্ঞেস করে, এটা কি সত্য? তখন জাংহু বলে, না, এটা শুধুমাত্র গুজব। কিন্তু সানহো তখন বলে, এর আগে যতগুলো গুজব রটেছিল সবগুলো তো সত্য হয়েছিল। আর এই কথা শুনে তো সব টিম মেম্বাররা ঘাবড়ে যায়, মানে বিশেষ করে যারা নতুন এসেছে। তো এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য জাংহু তখন বলে, দেখো, তোমাদের যদি এতই সমস্যা হয় তোমরা তাহলে এখান থেকে চলে যেতে পারো, আর এরকম গুজব তো ছড়াতে থাকবেই, ছড়াই, তাই বলে কি একেবারে সবাই মারা গেছে বা আমরা মারা গিয়েছি? তো এরপর সবাই একটু মোটিভেট হয় আর তারপর ভালো মতো ট্রেনিং করা শুরু করে। আর ট্রেনিং এর মধ্যে আমরা দেখতে পাই ওরা অনেক কঠোর ট্রেনিং করছে, যেমন দৌড়াদৌড়ি করছে, ব্যায়াম করছে, যাতে ওদের শরীরগুলো ফ্লেক্সিবল হয়। তো ট্রেনিং এর পরে আমরা সানহোকে দেখি যে হেইজিকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে কন্টিনিউ করবে, এখানে থাকবে? অনেক কষ্ট হচ্ছে এখানে। তো হেই বলতে চাচ্ছিল যে না, আমি তো এমনি এসেছি, কিন্তু তখন ওর মাথায় আসে সেই টাকার কথা, মানে ওই লোকটা ওকে টাকার অফার দিয়েছে, আর ও বলে, হ্যাঁ, আমি এখানে এই টিমে অবশ্যই থাকবো। আর এদিকে হের কাহিনী দেখতে দেখতে জাং বিরক্ত হয়ে গিয়েছিল, মানে ও খুব ভালো মতো ট্রেনিং করে না। আর তারপর সে বলে, আমাদের ফ্রেশারদেরকে আরো ভালো মতো করার ট্রেনিং দিতে হবে, আর ওদেরকে ঠিকঠাক বোঝানোর জন্য একটা ক্লাবে নিয়ে যেতে হবে। তো এরপর সন্ধ্যায় আমরা দেখি ওদেরকে ঠিকঠাক ভাবে বোঝানোর জন্য একটা ক্লাবে নিয়ে যাওয়া হয়, আর এই ক্লাবটার নাম হচ্ছে চিয়ার আপ ক্লাব। আর আমরা দেখতে পাই এই ক্লাবটার মূলত মালিক হচ্ছে ইয়ং হো, মানে গত পর্বের ওই চশমা পরা ছেলেটা আর কি। আর এরপর সে সবাইকে নিয়ম সম্পর্কে বোঝাতে থাকে। তো এটার 3টা নিয়ম রয়েছে। নাম্বার 1 হচ্ছে তোমার ক্যাপ্টেনের পারমিশন ছাড়া কোনোভাবে তার রুমে প্রবেশ করা যাবে না, আর যারা নতুন সদস্য তারা কমিটি মেম্বার না হওয়া পর্যন্ত তারা তাদের ইউনিফর্ম ছাড়া আসতে পারবে না। আর রুল নম্বর 3, এখানে কোনো মেম্বার কারোর সাথে ডেট করতে পারবে না। তো আমাদের সানহো তো এসেছে এই ডেট করার জন্য, এর জন্য। তো সানহো জিজ্ঞেস করে, যদি টিমের একজনের মধ্যে একজন ডেট করেই ফেলে তখন কি হবে? তখন জানহো বলে, ওকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে। কিন্তু তখনই সেখানে আবার ওই গুজব নিয়ে কথা উঠতে থাকে যে বছরের শেষে কেউ মারা যাবে। পুরাতন যে 3 জন মেম্বার রয়েছে তারা বলে, তোমরা হুদা এগুলো নিয়ে টেনশন করো না, এনার কথা বাড়িয়ে টেনশন বাড়িও না। কিন্তু তখনই হের কাছে তার কাজের মেসেজ আসে, আর সে উঠে যেতে লাগে। আর এখানে তোমাদের আমরা বিষয়টা বুঝিয়ে বলি, দক্ষিণ কোরিয়া বা আমেরিকাতে এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে তুমি তোমার নাম রেজিস্টার করে রাখতে পারবে, এবং যাদের পার্ট টাইম কাজের প্রয়োজন, যেমন ধরো আমার সিগারেট আনতে হবে, তো তুমি আমার আশেপাশের লোকেশনে থাকো, তোমাকে আমি একটা অর্ডার দেবো যে যা কয়টা সিগারেট নিয়ে আয়, আর তুমি আমাকে সিগারেট এনে দেবে, এর বিনিময়ে দেখা গেল আমি তোমাকে একটা চার্জ দেবো, মানে জাস্ট বুঝিয়ে বলছি। তো এরপর নায়িকা বলে ওঠে,
ওঠে আমার একটা ওভারটাইম কাজ আছে, আমাকে যেতে হবে। কিন্তু এই কথা শুনে জাংহো তাকে বলে তুমি আমাকে একটা সত্য কথা বলো তো বোন, তুমি কি এই টিমে আসলে ইচ্ছে করে এসেছো না এমনিতে এসেছো না তো শয়তানি করে এসেছো? তখন হে বলে আপনি কি এসব কথা বলে আমাকে ভয় দেখাতে চাচ্ছেন? এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি চাচ্ছেন না আমি এই টিমে থাকি, মানে উল্টা ভাও। আর এর সাথে এটা বলে আর আপনি কি আমার উপর ক্যাপ্টেনগিরি দেখানোর চেষ্টা করছেন? আচ্ছা শুনুন, আমি এই টিমের সকল নিয়ম মেনে থাকতে চাচ্ছি, তবে এখন আমাকে যেতেই হবে। আর এটা বলে সে গুড বাই বলে সেখান থেকে বিদায় নেয়। আর এদিকে আমরা দেখি হেই মূলত কাপড় ধোয়ার অর্ডার পেয়েছে, আর সেই অর্ডারটা পেয়েছে তার মায়ের কাছ থেকেই। তো যাই হোক, ওর মা টিভি দেখছিল আর ওর কাপড় ধুচ্ছিল, আর তখন ওর ছোট ভাই বাসায় আসে। আর ওর ছোট ভাই বাসায় আসলে হয়ে করে কি তার ছোট ভাইয়ের কাছ থেকে মার্কশিট চায়, কারণ আজকে ওর রেজাল্ট বের হয়েছে। তো এটা দেখে হেই বলে তোর অঙ্কের রেজাল্টে তো খারাপ কেন, আর বকতে শুরু করে। কিন্তু তখন ওর মমতাময়ী মা বলে আরে বাকি সবকিছুতে তো ভালো মার্ক এসেছে, শুধুমাত্র অঙ্কে নয় একটু খারাপ হয়েছে, তাই বলে কি এত রাখতে হবে? আর তখন আমরা হের ভাইয়ের কথায় জানতে পারি তার ইচ্ছা ছিল সে মেডিকেলে পড়বে, কিন্তু শুধুমাত্র টাকার অভাবে সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। তো এই জন্য সে যত কিছুই পড়ুক তার পড়ায় মন বসবে না, বা সে তার ভেতর থেকে এনথিওজম ইউজ করে সে পড়ায় ফোকাস করতে পারছে না। তো এই কথা আমরা বুঝতে পারি মেডিকেলে পড়া পৃথিবীর সব জায়গায় ব্যয়বহুল একটা পড়ালেখা, আর এর জন্যই ডাক্তাররা ডাকাইত হয় আর কি। সিরিয়াসলি 15-20 লাখ টাকা দিয়ে ডাক্তার হওয়ার পরে তারপর কে বিনামূল্যে চিকিৎসা দিবে ভাই? আর তাছাড়া মানুষ কাটতে কাটতে ডাক্তার হওয়ার পরে মানুষের প্রতি ময়া এমনি উঠে যায়। তো যাই হোক, তখন ওর ভাই বলে আমার দুঃখ যে আমাদের কাছে এত টাকা নেই যে আমি মেডিকেলে পড়তে পারবো। তখন আমাদের হেই বলে তুই আমাকে একবার সাহস করে বলতি, আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করতাম। আর তারপর সে তার ভাইকে বলে ঠিক আছে, তোর যেহেতু অঙ্কের সমস্যা আমি তোর জন্য একটা ভালো অঙ্ক টিচার ম্যানেজ করবো। তো এটা শুনে ওর মা আরো অনেক চিন্তিত হয়ে পড়ে যে আমার মেয়ের উপর আরো বেশি চাপ পড়তে চলেছে টাকা ইনকামে। আর এদিকে আমরা দেখতে পাই জাংহো চিন্তা করতে থাকে সেই মেয়েটির ব্যাপারে যে মেয়েটির উপর লাস্টে স্টেজ লাইট পড়ে যাওয়াতে মারা গিয়েছিল। আর এই মেয়েটিকে কিন্তু গত পর্বে আমরা দেখেছি, ওর কাহিনী হয়তো আমরা আগামী কোনো পর্বে গিয়ে জানতে পারবো। তো পরের দিন সকালে আমরা দেখি হেই এবং তার বন্ধু জিনজা দুজনে মিলে ক্লাসে ঢোকার সময় অভিনয় করতে করতে ঢুকতে থাকে। আর অভিনয়টা হচ্ছে কালকে তারা এত বেশি ট্রেনিং করেছে যে ওদের শরীর অনেক ব্যথা, আজকে আর ট্রেনিং করতে পারবে না। আর এরপর আমরা দেখি জাংহুর কাছে প্রিন্সিপাল ম্যামের মেসেজ আসে আর সে তাকে দেখা করতে বলে। তো এরপর প্রিন্সিপাল ম্যাম জাংহুকে বলে দেখো তোমাদের পারফরমেন্স গত কয়েক বছর ধরে অনেক খারাপ যাচ্ছে এবং আমাদের কলেজের এই চিয়ার আপ টিমটার রেপুটেশন কিন্তু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তো সামনে একটা ফেস্টিভ্যাল রয়েছে, আমি চাই খুব ভালো মতো তোমাদের ট্রেনিং করতে হবে এবং সেখানে খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে হবে এবং এটা আমাদের হেড থেকে অর্ডার রয়েছে। আর তোমরা যদি এটা না করতে পারো তাহলে তোমাদের টিম হয়তো চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হবে। আর তখন ওরা 4 জন মিলে বসে ডিসাইড করে যে আমরা মাত্র 4 জন, আর ফেস্টিভ্যালের জন্য তো মোট 6 জন লাগবে আর 2 জন এক্সট্রা লাগবে। আর তখন ওরা করে কি ওদের যে পুরাতন মেম্বাররা ছিল যারা একসময় নাম করা ছিল তাদের আগের ভিডিও দেখতে শুরু করে এবং বলে বন্ধুরা আমাদের ফাইটিং শুরু হতে চলেছে আর আমাদের কম্পিটিশন হবে অন্য একটা টিমের সাথে এবং এর মানে হচ্ছে আমাদের সবাই মিলে হাই পারফরমেন্স করতে হবে। কিন্তু এই পারফরমেন্স করার জন্য আমাদের 2 জন এক্সট্রা এনার্জেটিক লোকের প্রয়োজন। তো তোমাদের অনেক ভালো মতো প্র্যাকটিস করতে হবে কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে হকিন্স ইউনিভার্সিটির ডান্স টিম। আর এরপর আমাদের হকিন্স ইউনিভার্সিটির ডান্স টিমকে দেখানো হয়, আমরা দেখতে পাই তারা অনেক সুন্দর এবং সতেজ ছিল এবং তারা অনেক সুন্দরভাবে পারফরমেন্স করছিল এবং তাদের গ্রুপ লিডার ছিল একটা মেয়ে, মানে ওরাই আর কি আমাদের নায়কের প্রতিদ্বন্দ্বী হবে। তবে ওদের ভাবসাব দেখে আমরা বুঝতে পারলাম আমাদের নায়কের চেয়ে ওরা বেশি অনেক ওরিয়েন্টেড এবং অনেক বেশি এগিয়ে। তো এরপর আমাদের জাংহুকে দেখানো হয় এবং সে বলে সবার মধ্যে 2 জনকে যেহেতু সিলেক্ট করা হবে তো ওই 2 জনকে আমরা সিলেক্ট করব, প্র্যাকটিসের মধ্যে যে 2 জন সবচেয়ে বেটার করবে সেই 2 জনকে, আর এর সাথে তারা পরিশ্রমী হতে হবে। তো সবাই তখন মানসিকভাবে চিন্তা করে যে না আমাদের সিলেক্ট হতেই হবে। কিন্তু তখনই আমরা দেখি সেই চশমা পরা মিস্টার করে কি হেইকে কল করে আর তাকে কাছে ডাকে এবং অনেক ভালো খাবার খেতে দেয় আর বলে আমি কিন্তু তোমাকে ফ্রিতে খাওয়াচ্ছি না, এর বিনিময়ে তোমার কাজ শুরু করতে হবে। আর সেই কাজটা হচ্ছে যে 2 জন মেম্বারকে সিলেক্ট করা হবে ওই 6 জনের মধ্যে তার মধ্যে একজন তুমি অলরেডি সিলেক্টেড এবং সেই হিসেবে তোমাকে কাজ করতে হবে। আর তুমি যদি সেখানে ভালো কাজ করো তোমার সাথে যে কন্ট্রাক্ট হয়েছে তার ডাবল টাকা পাবে এবং আমি তোমার মধ্যে সেই পটেনশিয়ালিটি দেখতে পাই যে এই টিমকে তুমি এগিয়ে নিয়ে যাবে আর তার জন্য আমি তোমার উপর এত ইনভেস্ট করছি। আর এরপর সে তার সম্পর্কে বলে, সে বলে সে ওই ইউনিভার্সিটির এক সময় চিয়ার আপ গ্রুপের লিডার ছিল। বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলছি, একটা ইউনিভার্সিটি লাইফ তো 4 বছরের হয়, তো প্রতি 4 বছরই তো ওই টিমের মেম্বার চেঞ্জ হয়। তো উনি এক সময়ের পুরনো মেম্বার বা ক্যাপ্টেন ছিলেন কিন্তু উনি সফল হতে পারেননি, কিন্তু সেই জেদ থেকে ওনার ইচ্ছা যে পরবর্তী টিম অন্তত সফল হবে আর এর জন্য উনি এত সহায়তা করছেন। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, তিনি তার স্ট্যান্ডিং মুভস এর জন্য সকলের কাছে অনেক জনপ্রিয় ছিলেন, মানে একেবারে যে ওনার কিছু পাই নাই তা না। তো হেই ওনার কথা শুনে অনেক বেশি অনুপ্রেরণা পায় আর তারপর নাচতে নাচতে বাইরে আসে আর তখন ওর বয়ফ্রেন্ড সামনে এসে পড়ে এবং ওকে আবারও পুরনো কথা বলতে শুরু করে যে তুমি কিভাবে আমাকে ছেড়ে দিলে, একবার ভাবলে না এতদিনের সম্পর্ক আর সবার সামনে আমাকে অপমান করার কি খুব বেশি দরকার ছিল, তুমি কি একটু সুন্দর করে আমাকে বুঝিয়ে বলতে পারতে না। তো এই কথা শুনে হেই বলে সবার সামনে হোক বা পেছনে হোক ব্রেকআপ তো করতেই হতো, আর ওই দিন তুমি তোমার যে ওই কঞ্জুস বন্ধুর সাথে যেসব কথা বলেছিলে আমি সব তো শুনে ফেলেছিলাম, সেদিনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি
বলেছিলাম যে আমি তোমার সাথে ব্রেকআপ করব, কিন্তু তখন এর জন্যই বলিনি কারণ বেশি ঝামেলা হতো, আর আমি তোমার কাছ থেকে এর চেয়ে বেশি আর কিছু শুনতে চাই না, জানতেও চাই না। আর এটা বলেই হেই চলে যেতে থাকে। আর তখন পেছন থেকে ওর বয়ফ্রেন্ড বলতে থাকে, আমি সবসময় চাইতাম আমার একটা মাত্র গার্লফ্রেন্ডের সাথে আমি সবসময় একসাথে ঘুরবো, একসাথে খাইবো, স্পেশাল দিনগুলো একসাথে কাটাবো, কিন্তু তুমি তো সবসময় টাকার কথা চিন্তা করে ব্যস্ত থাকতে, আমি বা কি করতে পারতাম বলে? এরকম চিন্তা আমার মাথায় তো এর জন্য এসেছে। আর তখন হেই বলে, তোমার কোনো সমস্যা নেই, তোমার যেমনটা ভালো মনে হয় তুমি তেমনটাই করো, তুমি তোমার ভালো একটা গার্লফ্রেন্ড খুঁজে নাও যার সাথে তুমি স্পেশাল সময় কাটাতে পারবে, সব সময় থাকতে পারবে। কিন্তু এটা বলে সে কাঁদতে কাঁদতে সামনের দিকে রওনা হয়। আর আমরা বুঝতে পারি যে হেই এমনি এমনি ব্রেকআপ করেনি বা এমনি এমনি সবসময় টাকার পেছনে ঘোরে না, কারণ তার পরিবারে টাকার অনেক বেশি সমস্যা এবং তার পুরো পরিবার তার উপরেই ডিপেন্ডেন্ট। আর এই জন্য পড়ালেখার পাশাপাশি তাকে এত কাজ করতে হয়। কিন্তু ওর এই কান্নাটা জাংহো দেখে ফেলে। আর তারপর আমরা দেখতে পাই হেই বাস স্টপে একটা কাপলদের দেখে এবং অনেক নিরাশ হয় যে আমি যদি এরকম জীবন কাটাতে পারতাম, স্বাধীন একটা জীবন। আর এটার সাথেও হয়তো অনেকে রিলেট করতে পারবে যারা ঢাকায় পড়ালেখা করছো কিন্তু বাড়ি থেকে টাকা অনেক কম দেওয়া হয় বা অনেক প্রেসারে থাকো, তারা রিলেট করতে পারবে আর কি। তো যাই হোক, পরের দিন সকাল সকাল ট্রেনিং শুরু হয় আর প্র্যাকটিসের মধ্যেই হের পেটে ব্যথা শুরু হয়। আর তখনই সে দৌড় লাগায় পায়খানার দিকে। আমি ইচ্ছা করে ওয়াশরুম বলতে পারতাম, বাট পায়খানা ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগে। এরপর যখন হেই ফেরত আসে তখন জাংহো হেইকে বলে, তুমি তো আমাদেরকে বলতে পারতে, কিন্তু তুমি আমাদের পারমিশন ছাড়া কেন দল থেকে বের হলে? আর তখন হেই বিনা দ্বিধায় বলে ওঠে, আমার টয়লেট এসেছিল, আমি কি করবো, আমি কন্ট্রোল করতে পারিনি, আমি কি প্যান্টেই সবকিছু করে দিতাম? মানে ওর মুখে কিছু আটকায় না। আর তারপর আমরা দেখি ট্রেনিং শেষে হেই পার্কের একটা বেঞ্চে শুয়ে পড়ে। আর তখন সে জাংহোতে তার একটা পুরাতন বন্ধুর সাথে কথা বলতে দেখে। আর ওর পুরাতন বন্ধুকে বলে, তুই এখন এই ইউনিভার্সিটিতে এখন ওই চিয়ার আপ টিম নিয়ে পড়ে আছিস? আর তখন জাংহো বলে, আমি এখন চিয়ার আপ টিমের ক্যাপ্টেন হিসেবে আছি। আর ওর বন্ধু তখন বলে, না, আমি এটা মেনে নিতে পারলাম না যে তুই এখন ওই জায়গাতে আটকে এসেছিস। আর দেখ আমি কত কিছু করে ফেলেছি গত 1 বছরে। তো এই কথায় আমরা বুঝতে পারি যে জাংহো হয়তো পড়ালেখায় 2-1 বছর গ্যাপ দিয়েছে এই চিয়ার আপ টিমের প্যাশনে, আই মিন এই ডান্স গ্রুপের প্যাশনে। আর এই কথায় হেও বুঝতে পারে যে জাংহো তার চিয়ার আপ টিমের জন্য কতখানি প্যাশনেট, কতখানি স্যাক্রিফাইস করেছে। তো এরপর আমরা দেখি সন্ধ্যায় হেই ডেলিভারির কাজের জন্য বের হয়। আর এই ডেলিভারি অর্ডারটা মূলত সানহো দিয়েছিল জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। বুঝতে পারছো এর পেছনে মূল উদ্দেশ্য কি, জাস্ট ওকে দেখা। তো ডেলিভারির পর থেকে সানহো করে কি হেইর পেছন পেছন আসতে শুরু করে। আর তারপর হেই সানহোকে বলে, তুমি কোথায় যাচ্ছ? সানহো বলে, তোমার সাথে এমনি হাঁটছি। তো হেই তখন বলে, আমি আসলে আমার ভাইয়ের একাডেমিক ফিস জমা দিতে যাচ্ছি। সানহো বলে, এটাও কি তুমি দাও? তখন হেই বলে, হ্যাঁ এটা তো আমি দেই, আর কে দেবে? তুমি দিয়ে দেবে, মানে শয়তানি করে বলে। সানহো তখন বলে, হ্যাঁ আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আর এরপর সানহো করে কি ওর কার্ড থেকে বিল পেমেন্ট করে দেয়। আর তখন হেই বলে, বাহ তুমি তো অনেক ধনী, আর এই জন্যই তো তুমি এত কনফিডেন্ট আর এত স্মার্ট থাকতে পারো। আমার তো উচিত তোমার সাথে বন্ধুত্ব করে না, তাহলে অনেক লাভ হবে। আর তখন সানহো বলে, আমরা ডেট করছি না কেন, আমরা তো প্রেমও করতে পারি ইচ্ছা করলে, শুধু বন্ধু কেন? আর তখনই হের সেই চশমা পরা মিস্টারের কথা মনে পড়ে, আই মিন সেই রেস্টুরেন্টের মালিকের, যে কোনোভাবেই ডেটে জড়ানো যাবে না। আর তারপর হেই সানহুকে বলে, 1 মাস অপেক্ষা করো, 1 মাস পরে আমি চিয়ার আপ টিমকে ছেড়ে দেবো, তারপর আমরা ডেটের কথা ভাবতে পারি। মানে বুঝতে পারছো আমাদের সানহুর মেইন টার্গেট বড় লোকের পোলা, টাকা ম্যাটার ভাই। এবং এ ব্যাপারে আমাদের সানহু খুবই অনেস্ট, মানে কোনো লুকোচুরি নাই, ডাইরেক্ট তোমার টাকা আছে, তোমার সাথে আমি প্রেম করবো। তো এরপর আমরা সানহুর বাসা দেখতে পাই এবং আমরা বুঝতে পারি সানহু আসলে অনেক বেশি ধনী। আর সানহু আসলে সানহুর মাতাকে বলে, বাবা তুমি কি আজকে তোমার কার্ড থেকে কোনো একটা স্কুলের ফিস জমা করেছো? সানহু তখন বলে, হ্যাঁ আমি একটা এক্সট্রা ক্লাসের ফিস জমা করেছি, মানে যেহেতু ওটা ওর কলেজ নয় এজন্য আর কি বোঝালো যে অন্য একটা এক্সট্রা ক্লাস করে সেটার ফিস জমা করেছে। তো এইভাবে আর কি আমরা সব ছেলে মেয়েরা বা আমাদের ঠকিয়ে থাকি। আমি যে জীবনে কত ফিস, কত বইয়ের কথা বলে, কত প্রাইভেটের কথা বলে বাড়ি থেকে টাকা নিছি রে ভাই। তো যাই হোক, এখানে আমরা বুঝতে পারি সানহু তার কার্ড দিয়ে যে টাকা ইউজ করুক না কেন তার সকল নোটিফিকেশন তার বাড়িতে চলে আসে। আর তারপর আমাদের একটা লাইব্রেরিতে দেখানো হয় যেখানে হেই কিছু বই খুঁজছিল। আর তখন সে সাইডে দুটো মেয়েকে কথা বলতে শোনে। তো ওই মেয়েদের মধ্যে একজন বলা বলি করছিল, আমাকে বেড়াতে যেতে হবে কিন্তু ক্লাসটাও করা প্রয়োজন, কিন্তু আমি এই ক্লাসের জন্য যেতে পারছি না, যদি এরকম কাউকে পেতাম আমার বদলে কেউ প্রেজেন্ট দিয়ে দেবে। তো আমাদের হেই তখন ওদের সামনে ভূতের মতো সামনে আসে আর বলে, টেনশন করো না, তোমাদের এই কাজ আমি করে দিতে পারি। মানে যদিও হেই কিন্তু ওদের চেনেও না, কিন্তু ওই যে টাকার গন্ধ। তো এরপর হেই যখন ঘুরে তখন দেখতে পায় জাংহো এই লাইব্রেরিতে বসে বই পড়ছে। আর তখন ওর মনে পড়ে একটু পরেই তো চেয়ার আপ গ্রুপের ট্রেনিং শুরু হবে। আর সে তখন ওকে মেসেজ করে বলে দেয়, আমার খুব জ্বর এসেছে, আমি আসতে পারবো না। আর তারপর হেই করে কি ওই মেয়েটার ক্লাসে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু তখন ওই চশমা পরা মিস্টেরিয়াস ছেলেটা তাকে দেখে ফেলে এবং সে গিয়ে জাংহোকে এটা বলে দেয় যে ও দেখলাম আরেকজনের ক্লাসে যাচ্ছে। তো সন্ধ্যায় হেই কাজ করতে যখন বের হয় তখন সে দেখতে পায় সে তার বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়েছে। মানে তার বয়ফ্রেন্ডের মা তাকে পার্ট টাইম কাজের জন্য ডেকেছে। তো অ্যাকচুয়ালি তার মা ডেকেছে এর জন্য যে আবর্জনাগুলো বাইরে ফেলে দিতে হবে। তো হেই তো ওই বাড়িতে গিয়ে হতভম্ব হয়ে যায় তার বয়ফ্রেন্ডকে দেখে। কিন্তু তখন ওর বয়ফ্রেন্ড ওর মাকে বলে, এই আবর্জনা আমি নিজেই ফেলে দেবো, সমস্যা নেই। তো ওর মা তখন বলে, তোমরা একজন আরেকজনকে চেও নাকি? তো তখন হেইর বয়ফ্রেন্ড বলে, হ্যাঁ আমরা একই স্কুলে পড়ি, আমরা অনেক ভালো বন্ধু। আর তারপর ময়লা আবর্জনা নিয়ে যাওয়ার সময় সব আবর্জনা হেইর বয়ফ্রেন্ডের হাত
থেকে ছড়িয়ে পড়ে যায়। তো এর ফলে হয় কি, হের কাজ আগানোর বদলে আরো দেরি হয়ে যায়। তো হে অনেক রেগে যায়, আর তারপর আরো রেগে যায় এই জন্য যে এতদিন ধরে তোর সাথে আমি প্রেম করলাম, তোর মা আমার সম্পর্কে জানাই নেই, কখনো কিছু বলেছিনি। মানে এটা উল্টা ভাও, তুই করলি ওর সাথে ব্রেকআপ, এখন আবার ওর মা যায় না, এই জন্য তার মাইন্ডেও লাগছে। ভাই মেয়েদের মন ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এর পরের দিন আমরা ট্রেনিং এ হেইকে অনেক উদাস দেখি, আর জাংহো তাকে অনেক কথা শোনায়, কারণ সে সব জেনে গিয়েছে যে ও জ্বরের কথা বলে আরেকজনের ক্লাস করে দিয়েছে, যেটা একদমই ঠিক হয়নি, আর এখন খুব সিরিয়াস টাইম, সে ট্রেনিং মিস করেছে। তো এটার জন্য হেই সবার কাছে মাপ চায় টিমের সামনে, আর তারপর নিজেকে বেটার ফিল করানোর জন্য মুখ ধুতে আসে। আর তখন ওর বয়ফ্রেন্ড এসে আবারও ওকে বিরক্ত করা শুরু করে এবং এক কথা বারবার বলতে থাকে যে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, আমরা আবারও প্যাচ আপ করতে যাই, আমি যা বলেছিলাম সব ভুল বলেছিলাম। কিন্তু হেই তার আর কোনো কথা শুনতে চায় না, কারণ হেই এখন মুক্ত স্বাধীন রয়েছে। তো অ্যাকচুয়ালি যারা প্রেমে থাকে, সিরিয়াস লেভেলের প্রেমে যারা থাকে, তারা কিন্তু একেবারে একটা জেলখানার মতো থাকে, মেয়ে ছেলের কাছে, ছেলে মেয়ের কাছে। কিন্তু ওখান থেকে হঠাৎ করে মুক্ত হলে দেখা যায় লাস্টের জীবনে গিয়ে আর কেউ প্রেমই করতে চায় না। আমারই তো মাঝে মাঝে মনে হয় বিয়ে করে ভাইসে গেছি, একবার মুক্তি পাইলে বাপের জন্য আর বিয়ে করতাম না। তো যাই হোক, হেই যখন ওখান থেকে চলে যেতে চায়, তখন তার বয়ফ্রেন্ড তাকে আর যেতে দেয় না, তাকে আটকে কথা বলতে চায়। কিন্তু জাংহো তখন চলে আসে এবং বলে আমার টিম মেম্বারদের উপর কেউ হাত তুলতে পারবে না, আর ফিজিক্যাল তো একদমই নয়। আর এটা বলে সে তাড়িয়ে দেয়। আর তারপর হে এসে অনেক একা একা কাঁদতে থাকে। এর কারণটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড ওকে অনেক লজ্জাজনক একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে, অনেক বাজে বাজে কথা বলেছে ওর সম্পর্কে, যে টাকা ছাড়া কিচ্ছু বুঝিস না, এই সেই, তুই কি এটুকু করবি নাকি টাকার জন্য। মানে জাংহোর সামনে অনেক খারাপ কথা বলেছে আর কি। তো এমন এমন খারাপ কথা বলেছে যে ভবিষ্যতে হেইকে কেউ সম্মান দেবে না, বা তার কোনো বয়ফ্রেন্ডই হবে না কখনো। আর বিশেষ করে যে কথা হের সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে তুই একটা গরিব মেয়ে, আর এরকম গরিব মেয়ের বয়ফ্রেন্ড কি হবে। তো এটা ভেবে হে একা একা কাঁদতে থাকে। আর তখন সেখানে জাংহো এসে ওর পাশে বসে এবং ওকে মোটিভেট করার চেষ্টা করে। আর জাংহো বলে ছোটবেলা থেকে আমার বাবা নেই, আর ছোটবেলা থেকে আমি ফুটবল খেলতাম, আর আমার অনেক বিশ্বাস ছিল আমি ফুটবল অনেক ভালো করতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ফুটবলে কখনোই ভালো করতে পারতাম না, বারবার হেরে যেতাম, আর বিশেষ করে আমার জন্য বেশি হেরে যেত। তো এই জন্য আমাকে প্রচুর টিটকারি শুনতে হতো, সবাই বলতো আমার বাবা নেই, আমি গরিব, এর জন্য আমি ভালো খেলতে পারি না। কিন্তু এরপর আমি যখন বড় হলাম, তখন আমি বাস্কেটবল খেলায় গেলাম, সেখানে দেখলাম আমি অনেক ভালো খেলতে পারি। আর তখন আমি বুঝতে পারলাম যে দারিদ্রতা বা গরিবতার এটা মেন দোষ না, মেন হচ্ছে আমি যেটাই ভালো আমি সেটা করতে পারবো। তো তোমার এখন বর্তমান সিচুয়েশনের জন্য তুমি লজ্জিত হয়েও না, আর কারো বলাতে তুমি গরিব হয়ে যাবে না, কারো বলাতে তুমি ধনী হয়ে যাবে না। আর তোমার যদি এটা নিয়ে খারাপ লাগেই, তাহলে তোমাকে প্রমাণ করার জন্য তোমাকে অনেক বেশি কষ্ট করতে হবে, আরো বেশি কাজ করতে হবে। তবে এই সব কাজগুলো তোমার আনন্দের সাথে করতে হবে, বাড়তি প্রেশার নিয়ে করা যাবে না। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি নিজেকে তোমার বয়স অনুযায়ী অনেক বেশি ম্যাচিউর দেখানোর চেষ্টা করো, এটা কোনোভাবেই করবে না। তোমার যেটা করণীয় সেটা করবে, কিন্তু সেই কাজের জন্য বাড়তি টেনশন নেবে না, তাহলে সেটা তোমাকে প্যারায় ফেলে দেবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জাংহো যে ওর জন্য খাবার নিয়ে এসেছে, হেই করেছে ওই কথা না শুনে খাবার খাওয়া শুরু করে দিয়েছে পাগলের মতো, আর বলে আমার কাঁদলে অনেক বেশি ক্ষুধা পায়। তো জাংহো এটা দেখে বলে তুমি তো কিছুক্ষণ আগেই কাঁদছিলে, এখন আবার খাচ্ছ, তুমি কি পাগল নাকি, তোমার মাথায় তো মনে হয় হালকা সমস্যাও আছে। আচ্ছা যাই হোক, আজকে কিন্তু তোমাকে অনেক বেশি ট্রেনিং করতে হবে, কারণ কালকে তুমি ট্রেনিং ফাঁকি দিয়েছিলে। আর এটা বলে জাংহো যখন উঠে যেতে লাগে, তখন হে ওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তুমি এত বছর ধরে এই চেয়ার আপ টিমে রয়েছো, এখন তুমি ক্যাপ্টেন, তুমি এই টিমটা নিয়ে এত বেশি প্যাশনেট কেন, তোমার কেরিয়ার নিয়ে চিন্তা নেই কেন। তো জাংহো তখন বলে আমি এই গ্রুপটা অনেক পছন্দ করি, আমি ইউনিভার্সিটিতে যখন প্রথম এসেছি তখন থেকে এই গ্রুপটার সাথে জড়িত, আমার অনেক স্বপ্ন ছিল যে এই টিমটাকে আমি সফল করব, কিন্তু এটা আমি এখনো করতে পারিনি। আর এর জন্য আমার স্বপ্ন আমি কখনো না কখনো এই টিমটাকে আমি সফল করবই এবং নাম কামাবই। তো এটা শোনার পরে হের ভেতরে একটা পরিবর্তন আসে এবং সে মন লাগিয়ে ট্রেনিং করা শুরু করে। আর তারপরের দিন আমরা দেখতে পাই নতুন টিম মেম্বারদের জন্য ছোটখাটো একটা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, আর সেটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা। আর এদের মধ্যে যে দুজন জিতবে তাদেরকে ওই 6 জনের কন্টেস্টে নেওয়া হবে। তো এরপর প্রতিযোগিতা শুরু হয়, আর যেখানে আমরা সবাই প্রথমে হেইকে দৌড়াতে দেখি, কিন্তু তখনই সানহো এসে তাকে ক্রস করে ফেলে। আর তার পেছনে আমরা হেইকে দেখতে পাই আর ওই মিস্টেরিয়াস চশমের ছেলেটিকে দেখতে পাই। তো এখানে সানহো জিতে যায় আর বাকি থেকে যায় হেই আর সেই ছেলেটি। তো হেই তখন তো পেছনে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই ওর টাকার কথা মনে পড়ে, ডাবল টাকা, আর সে তখন পা আরো জোরে চালায় এবং অল্পের জন্য জিতে যায়। তো এই জন্য যেটা হয়, ওরা দুজন সিলেক্ট হয়ে যায়। তো এরপর ওদের দুজনের আবার আলাদা ট্রেনিং করানো শুরু হয়, মানে স্পেশাল ওই পারফরমেন্সের জন্য। তো ট্রেনিং এর সময় জাংহো করে কি হেইর হাতটা ধরে মুভমেন্ট ঠিক করে দেয়, আর তখন সানহুর মাইন্ড লাগে, আর সানহু তখন বলে বাহ আমাকে তো একবারও ঠিক করে দিলে না। তো যাই হোক, এরপর থেকে আমরা দেখতে পাই ওরা দুজনে খুব ভালো মতো ট্রেনিং শুরু করে, আর সানহুরও মনের আশা পূরণ হয়েছে, ফাইনালি হের সাথে সময় কাটাতে পারছে। আর তাছাড়া ট্রেনিং করতে করতে হেও এখন অনেক মজা পেয়ে গিয়েছে। তো এরই মধ্যে একদিন বৃষ্টি শুরু হয়, আর আমরা দেখতে পাই ওদের ড্রিম যে জায়গাটা, মানে এই স্টেজটা, সেখানে হে আর জাংহো মিলে বসে রয়েছে। আর ওরা ওখানে বসে পুরো স্টেডিয়ামের চেহারা দেখছে, আর বলে আমরা যদি এখানে পারফরমেন্স করি, এখানে যদি শত শত লোক থাকে, হাজার লোক থাকে, তারা যখন আমাদের চেয়ার আপ করবে কত সুন্দর একটা দৃশ্য দেখাবে, তাই না? আর এটা ভেবে ওরা ইমাজিন করা শুরু করে। আর এর সাথে জাংহো তার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করে, ও যখন টিমে নতুন এসেছিল তখন কি কি হয়েছিল। তো ওরা দুজন যখন হেসে কথা বলছিল, তখনই সেখানে সানহো আসে হের জন্য ছাতা নিয়ে, কিন্তু সে আর এগিয়ে যায় না, সে চুপচাপ
দাঁড়িয়ে থাকে এবং তার খারাপ লাগে ব্যাপারটা। আর অন্যদিকে আমরা দেখি দূর থেকে একটা ছেলে ওদের দুজনকে দেখছে, আর ওই ছেলেটার হাতে একটা রিপোর্ট কার্ডের মতো কোন একটা কিছু ছিল, মার্কশিটের মতো, এবং সে বলতে থাকে হেই তোর এই টিমে জয়েন করা ঠিক হয়নি, তোর ভবিষ্যতে পস্তাতে হবে। তো আমরা জানতে পারি না যে এটা আসলে কে ছিল। আর তখনই আবার হেইর মেসেঞ্জার একটা মেসেজ আসে যে তুই এই টিমটা ছেড়ে দে, তুই কি এই টিম সম্পর্কে থার্ড গুজবটা সম্পর্কে জানিস না যে বছরের লাস্টে একজন মরতে চলেছে এখান থেকে। তবে হেইগুলো ইগনোর করে। আর এর পরের রাতে জাংহো আর হেই মিলে সমস্ত জিনিসপত্র স্টোর রুমে রাখছিল। তো জাংহো তখন বলে আমি এই কাজ একাই করে ফেলবো, তুমি বাড়ি চলে যাও। কিন্তু এখানে লক্ষ্য হেও তো কাজের মতো একটা মেয়ে, তো হেই করে গিয়ে কাজে হেল্প করতে থাকে। আর তখন সে কিছু ছবি দেখে আর ওগুলো তুলতে যায়, কিন্তু তখন ওর উপর সব জিনিসগুলো পড়ে যায়। তো জাংহো তখন ওকে বাঁচায়, আর বাঁচাতে গিয়ে ওর অনেক ক্লোজ চলে আসে। আর হেই তখন জাংহোকে এত কাছ থেকে দেখে ওর কিছু মনে পড়ে, মানে আমরা তো আবার চুমাচুমের মধ্যে যাচ্ছি না। আর এই কথা ভেবেই হেই করে গিয়ে জাংহোর মুখে হাত রেখে আটকে দেয়। আর তারপর হের একটা কথা মনে পড়ে এবং বলে আচ্ছা তুমি সেই ছেলেটা না যাকে আমি ক্লাবের সামনে দেখেছিলাম। আর তখন আমরা ওই সিনটা দেখতে পাই, মানে যখন হেই লুকিয়ে তার বয়ফ্রেন্ডের কথা শুনছিল, একটা ছেলে সে ওকে ওই যে আটকে মানে সামলিয়ে দেয়, তো ওই ছেলেটা জাং হয়েছিল। তো হেই তখন বলে তুমি যেহেতু আগে থেকেই জানতে যে আমার সাথে এরকম এম্বারেসিং ঘটনা ঘটছে বা আমাকে নিয়ে মানুষ এরকম আলোচনা করছে, তাহলে তুমি আগে আমাকে কখনো এটা বুঝতে দাওনি কেন? তো জানহো তখন বলে দেখো ওটা তোমার জন্য কোনো সুখের মুভমেন্ট ছিল না, যদি সুখের মুভমেন্ট হতো আমি তোমাকে বারবার মনে করিয়ে দিতাম। যেহেতু ওটা লজ্জার ব্যাপার ছিল বা তোমার কষ্টের ব্যাপার ছিল, আমি চাই না ওটা কখনো তুমি মনে করো। আমি চাই তুমি সামনের দিকে এগিয়ে যাও। এটা তোমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে আমি এরকম ভাবি। তো হেই কথা শুনে লজ্জায় পড়ে যায়, কারণ ওর লজ্জাজনক বিষয় সব জাংহোর সামনে হচ্ছে। আর এরপর হেই যায় দরজা খুলতে, কিন্তু অনেক ধাক্কেও দরজা খুলতে পারে না। আর তখনই লাইভ টিপ টিপ করতে শুরু করে। আর জাংহো এটা দেখে বেশ অবাক হয়ে যায়, এটা তো কখনোই হবার কথা নয়। আর তখন ওরা বুঝতে পারে বাইরে থেকে কেউ ওদের দরজা লক করে দিয়েছে। আর তারপর জাংহো কাউকে কল করে, আর তখন সেখানে আগুনের অ্যালার্ম বাজতে শুরু করে। আর এটা দেখে হেই তো অনেক ভয় পেয়ে যায়। আর তখন ওর কাছে সেই ভীষণ আসে, যখন ও ছোট ছিল ওর মা ওকে ঘরে আটকে রেখে কাজে যেত। আর এই দৃশ্য মনে পড়ে অনেক প্যানিক করতে থাকে, শ্বাসও নিতে পারে না। আবার বাইরে আমাদের তখন শানহুকেও দেখানো হয়, আর ও কিছু আস করতে পারে। আর এইদিকে ভেতরে আমরা দেখি জানহু দৌড়ে এসে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। আর তখন আমরা দরজায় কারো ছায়া দেখতে পাই। আর এরকম একটা সাসপেন্সের সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিরিজটার ভাব দেখে তোমরা যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে এই সিরিজে কোনো না কোনো একটা প্রধান চরিত্র মরবেই। মানে যেহেতু এই টিমটা সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে সবগুলোই সত্য হয়েছে, তো বর্তমান ভবিষ্যৎবাণী হচ্ছে এই বছরের মধ্যে এই টিমের একজন মরবে। তো সেটা কে মরবে, জানহো, হেই নাকি সানহো? মানে ওরা তিনজন যেহেতু লিড ক্যারেক্টার। আর তাছাড়া এখানে আমরা একটা ত্রিভুজ প্রেমের গল্পেরও আভাস পাচ্ছি। তো বুঝতেই পারছো সিরিজটি ইন্টারেস্টিং হতে চলেছে। এবং যেহেতু এটা অনেক বড় একটা সিরিজ, এর মানে এর ভেতরে অনেক অনেক কাহিনী থাকবে। তো দুটো পর্ব দেখেছি, দুটো পর্বে আমাদের পছন্দ হয়েছে। আশা করছি তৃতীয় পর্ব আমাদের পছন্দ হবে। আর তোমরা অনেকে অনেক সিরিজের সাজেশন করছো, কিন্তু আমার দিক থেকে একবার চিন্তা করো আমি সবার মন কিভাবে রক্ষা করতে পারি। আমি যদি সারাদিন ভরেও কাজ করি, এই চ্যানেলে একটার বেশি ভিডিও তো আমরা দিতে পারবো না, কারণ দুইটা ভিডিও দিলে ভিউ পাবে না, একটা ভিডিও ভিউ পায় না, 5টা ভিডিও দিলে চিন্তা করে এক একটা 2000 করে ভিউ পাবে। তো সেই হিসাবে তোমাদের ওয়েট করতে হবে। আমরা রেগুলারলি তোমাদের কাছ থেকে সাজেশন নিয়েই আমরা সিরিজ আনার চেষ্টা করব। তবে একটা কথা, এই সিরিজের মাঝে মাঝে আমরা করবো কি দুই একটা এক্সট্রা সিরিজ ঢুকিয়ে দেবো, যেমন হ্যারি পটারের কথা বলেছিলাম। হ্যাঁ, হ্যারি পটার আসবে এখানে এবং সিরিজ আকারে আসবে, এবং আমরা এই সিরিজের মধ্যে হ্যারি পটারকে ঢুকিয়ে দেবো। মাঝে মাঝে দুই একদিন গ্যাপ দিয়ে বা একদিনে দুটো ভিডিও দিয়ে দিতে পারি। তো যাই হোক, সাথে থেকেও আমরা র্যান্ডম গ্রুপ সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের এন্টারটেইন করার জন্য এবং তোমাদের ফ্রি টাইমটাকে সুন্দর করে তোলার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা মজার কথা বলি, এখন বাজে হচ্ছে ভোর 6টা, আমি ভয়েস দিচ্ছি এবং আজকে আমার বহুত দিন পর খুব সুন্দর একটা ঘুম হয়েছে। খুব ফুর্তির সাথে কাজ করছি আর কি। তবে আমার বউ ঘুমাচ্ছে বলে আমি আর কি জোরে কথা বলতে পারছি না। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার ঘুমটা ভাঙছে কিভাবে জানো? কোন হালারা ঘুমটা ভাঙাইছে, এই পেছনের ক্লিপটা দেখো। এই বিড়ালের বাচ্চাগুলা 6টার সময় মনে করো আমাকে কামড়া কামড়ি করে ঘুম থেকে তোলাই দিছে আর বলতেছে কাম কর বেটা, কাম কর। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।